হামলা সহিংসতার জেরে গোপালগঞ্জে বাড়ল কারফিউর সময়সীমা। সকাল 11টা থেকে 3 ঘন্টা শিথিলের পর চলবে অনির্দিষ্টকাল। যৌথ বাহিনীর অভিযান আটক 25, কাউকে ছাড় না দেয়ার হুঁশিয়ারি। 11টা পর্যন্ত কারফিউ থাকবে, 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার 2টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জে মার্চের ঘোষণা এনসিপির। গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে এবার মার্চ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এছাড়াও খেলাধুলার খবর জানতে খেলার সময় যুক্ত হবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানাতে আপনাদের সঙ্গে থাকবো আমি তাজিন খন্দকার। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে যুব দলের বিক্ষোভ। ইস্যু তৈরি করে পরিকল্পিতভাবে বিএনপিকে কলঙ্কিত করতে অপচেষ্টার অভিযোগ নেতাদের। জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতে ইসলামের বিক্ষোভ। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ নেতাদের। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। 5 আগস্টের মধ্যেই সম্পন্ন করার চেষ্টা চলছে, জানালেন আলী রিয়াজ। 96টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করল ইসি। ভোটের পরিবেশ দেখতে 3 দিন মাঠে থাকতে পারবেন পর্যবেক্ষকরা। নতুন নীতিমালা চূড়ান্ত। এবং গাজীপুরে বাগানবাড়ি ডুপ্লেক্স ভবন, ঢাকায় প্লট ফ্ল্যাট, দেশ বিদেশে তারিক সিদ্দিকীর বিপুল অবৈধ সম্পদের খোঁজ। 122 কোটি টাকা সন্দেহজনক লেনদেন, দুদকের 4 মামলা। নিষিদ্ধ ছাত্রলীগ ও পতিত আওয়ামী নেতাকর্মীদের হামলা ও সহিংসতার জেরে গোপালগঞ্জে বাড়ল কারফিউর সময়সীমা। বহাল থাকবে শুক্রবার বেলা 11টা পর্যন্ত। এরপর 3 ঘন্টা শিথিল থেকে আবারও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ। এদিকে যৌথ অভিযানে গোপালগঞ্জে 25 জনকে আটক করা হয়েছে। জোরদার করা হয়েছে পুরো জেলার নিরাপত্তা। শাহজাহান খানের ছবিতে আল আমিন তুষারের রিপোর্ট। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বুধবার দফায় দফায় হামলা চালায় পতিত আওয়ামী সমর্থক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ভাঙচুর চালানো হয় জেলা কারাগারেও। সংঘর্ষে প্রাণ যায় অন্তত 4 জনের, আহত হন অনেকে। এই সহিংসতার পর কারফিউ বাড়ল দ্বিতীয় দফায়। শুক্রবার বেলা 11টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। এরপর শিথিল থাকবে 3 ঘন্টা। পরে দুপুর 2টা থেকে আবারও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চলবে কারফিউ। যাতে আর পরিস্থিতির অবনতি না ঘটে, এই জন্য আমরা যে কারফিউটা ছিল সেটা আমরা কন্টিনিউ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকালকে 11টা পর্যন্ত কারফিউ থাকবে, 11টা থেকে 2টা পর্যন্ত শিথিল থাকবে, তারপর আবার পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সেটা চলমান থাকবে। আগামীকালকে হয়তো পরিস্থিতি আবার পর্যালোচনা করে যদি পরিস্থিতির উন্নতি লক্ষ্য করা যায় তখন হয়তো পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। গোপালগঞ্জের হামলায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত 25 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। বাইরে থেকে যারা গোপালগঞ্জে অবস্থান করছেন তাদের শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি। যে পরিমাণ ফোর্সের প্রয়োজন ছিল সেটা আপনারা অবগত আছেন এবং কালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আরো অধিক ফোর্স এখানে এনেছি। গ্রেপ্তার হয়েছে 25 জনের অধিক। গতকালকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পিছনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা অবশ্যই আইনের আওতায় আনব। বৃহস্পতিবার দিনভর থমথমে অবস্থায় ছিল পুরো গোপালগঞ্জ জেলা। শহরে ছোট ছোট যানবাহন চললেও বন্ধ ছিল বেশিরভাগ দোকানপাট। আমরা সাধারণ জনগণ খাইতে খাই, দিন আনি দিন খাই, আমাদের তো আর কেউ দেবে না। এই যে আজকে গোপালগঞ্জ শহরটা পুরো অচল, আমরা এখন কি করে খাবো কোন? আমরা বেরোতে পারতেছি না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান সবই বন্ধ। জীবনে যেখানে সংসার আছে তাই নিয়ে খুব বিপদের ভিতরে আছে। এদিকে জেলা কারাগারে হামলার ঘটনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। কারাগার পরিদর্শন শেষে অতিরিক্ত কারা পরিদর্শক জানান নতুন করে হামলার শঙ্কা নেই। পুলিশেরও দিনকে টহল আছে এখানে, সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার।
এবং আশা করি আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরও সতর্ক থাকব। গতকালের পরিস্থিতির পর এখনও সেনাবাহিনীর এপিসি গোপালগঞ্জের সড়কে, সঙ্গে আছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর টহল। এর মধ্যেও যারা বেরিয়েছেন নিজেদের পেটের দায়ে, তাদের মধ্যেও রয়েছে আতঙ্ক। আর দোকানপাট এখনও বন্ধ প্রায় সব জায়গায়। গোপালগঞ্জের পুরনো লঞ্চঘাট এলাকা থেকে আল আমিন তুষার, সময় সংবাদ। গোপালগঞ্জ ঘিরে গোয়েন্দা তথ্য থাকলেও ঘটনা এত বড় হতে পারে এমন তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের। তিনি জানিয়েছেন এই ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অন্যদিকে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা আর মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে সরকার। বুধবারের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় সন্তোষ জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা চালায় পতিত আওয়ামী সমর্থকরা। সংঘর্ষে প্রাণ যায় 4 জনের, আহত হন অনেকেই। এই সহিংসতা ও মৃত্যুর ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয় কমিটিকে 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 14 দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন। ঘটনাটা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, সবগুলোই দেখবেন। এদিকে গোপালগঞ্জে এত বড় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে গোয়েন্দাদের কাছে এমন তথ্য ছিল না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে সাংবাদিকদের জানান, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় দোষীদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি মোটামুটি নর্মাল। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠান শেষে গোপালগঞ্জ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নোত্তর দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সারা দেশ থেকে সন্ত্রাসীরা গোপালগঞ্জে জড়ো হয়ে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি। এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা ন্যাক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। শান্তিপূর্ণভাবেই রাজনৈতিক কার্যক্রমও চলবে, এটাই আমরা প্রত্যাশা করি। বুধবার গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধের বিষয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি সেখানে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই পদযাত্রায় হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার না করলে আবারও গোপালগঞ্জে মার্চ করার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে গোপালগঞ্জ সহ সারা দেশকে মুজিববাদ মুক্ত করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আওয়ামী লীগকে গণতন্ত্রের হত্যাকারী উল্লেখ করে তাদের ফিরিয়ে আনা ষড়যন্ত্র হলে প্রতিহত করার কথা জানান এনসিপি নেতারা। ফরিদপুর ও রাজবাড়ীতে এনসিপির জুলাই পদযাত্রায় একথা বলেছেন তারা। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে বাধা, হামলা, সংঘর্ষের পরদিন ফরিদপুরে জুলাই পদযাত্রায় অংশ নিলেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর 1:30টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শহরের সার্কিট হাউসে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির নেতাদের গাড়িবহর। এরপর পরই শুরু হয় পদযাত্রা। ডিসি অফিস, জেলা কারাগার, নীলতরী সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে তা শেষ হয়। বিকেল 3টার দিকে জনতা ব্যাংক মোড়ে পথসভার মঞ্চে বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র নেতারা। এ সময় গোপালগঞ্জে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান। বলেন, বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের ঠাঁই হবে না। আমরা জুলাই অভ্যুত্থানের সৈনিকেরা যতদিন জীবিত থাকবো, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান হবে না, হবে না, হবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা জঙ্গিবাদের দীক্ষা নিয়ে এনসিপি এবং অভ্যুত্থানের নেতাদের উপরে মরণঘাতী আক্রমণ করার চেষ্টা করেছে। গোপালগঞ্জের মাটিতে মুজিববাদ, মুর্দাবাদের স্লোগানকে তারা দমিয়ে রাখতে পারে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এনসিপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে বলে গোপালগঞ্জ থেকে ফিরে এসেছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে গোপালগঞ্জে গিয়ে মুজিববাদ মুক্ত করার হুঁশিয়ারি দেন তিনি। গোপালগঞ্জের সাধারণ মানুষের পাশে আমরা আছি। আমরা আহ্বান জানাতে চাই সরকারের কাছে, গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। আর না হলে আমরা অবিলম্বে
অবিলম্বে এই গোপালগঞ্জে এবার মার্চ করব। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। ফরিদপুরের পথসভা শেষে কড়া নিরাপত্তায় এনসিপির গাড়িবহর আসে রাজবাড়ীতে। বড়কুল মোড় থেকে আবারও শুরু হয় পদযাত্রা। ৩ নম্বর রেলগেট এলাকায় গিয়ে শেষ হয় পদযাত্রা। পরে সেখানে বক্তব্য রাখেন নেতারা। রাজবাড়ী সহ সারা দেশে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার করুণ পরিস্থিতির সমালোচনা করেন তারা। পরে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম সহ দলটির 2 মুখ্য সংগঠক। আওয়ামী লীগকে পুরোপুরি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। নাহিদ, সার্জিস, আক্তার, আসলাম, নাসির মনে এগুলো একটা নাম। তারা মনে করেছিল এই 5 জনকে হত্যা করলেই নতুন বাংলাদেশের যে লড়াই সেটা হয়তো থেমে যাবে। বাংলাদেশ সেদিন থেকে ঘুরে দাঁড়াবে যেদিন বাংলাদেশ থেকে সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে। আমরা আমাদের শত্রু চিহ্নিত করেছি মুজিববাদ। এই মুজিববাদী আদর্শ আওয়ামী লীগের গোড়া। বাংলাদেশকে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে, গুম খুন সবকিছু জায়েজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে। আমরা এটাও বলেছি মুজিববাদ আর মুক্তিযুদ্ধ কিন্তু এক জিনিস না। মানিকগঞ্জে পথসভার মাধ্যমে শেষ দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার 17তম দিনের কর্মসূচি। মাসুদুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুব দল। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ডেমোক্রেসির জন্য সংগঠিত হলেও সারা দেশে এখন মবক্রেসি চলছে। বিভিন্ন ইস্যু তৈরি করে বিএনপিকে কলঙ্কিত করা হচ্ছে বলে অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ। এ সময় এনসিপিকে আবেগতাড়িত হয়ে সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত নয়াপল্টন থেকে শাহবাগ। আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ের প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ মিছিলে যোগ দেন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নির্লিপ্ততার অভিযোগে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিকেল 4:45টায় শুরু হয় বিক্ষোভ। নাইটেঙ্গেল মোড়, পল্টন প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় মিছিলটি। এর আগে বিকেল 3টায় নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এতে বিক্ষোভ মিছিল পরিণত হয় জনসমাবেশে। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, মিটফোর্ডের ঘটনায় অপপ্রচার চালিয়ে যুবদলের উপর দায় চাপানো হয়েছে। অন্যায়ভাবে কোনো ঘটনা ঘটলে আমাদের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়। মিটফোর্ডের ঘটনাটি সেই রকম। কিছু ধর্ম ব্যবসায়ী আছে চাঁদাবাজির কথা বলে, প্রতিনিয়ত ওরা চাঁদা দিয়ে চলে। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ডেমোক্রেসির জন্য সংগঠিত হলেও সারা দেশে এখন মবক্রেসি চলছে। অভিযোগ করেন, সরকারের নির্লিপ্ততা আর ব্যর্থতায় এই অবস্থা তৈরি হয়েছে। জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবক্রেসির রাজত্ব হচ্ছে। এই 2 কেনার জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। বিভিন্ন ইস্যু তৈরি করে বিএনপিকে কলঙ্কিত করা হচ্ছে বলে অভিযোগ করেন সালাহুদ্দিন আহমদ। বলেন, এনসিপির আবেগতাড়িত কর্মসূচির কারণেই ফ্যাসিবাদী শক্তি গণঅভ্যুত্থানের শক্তির উপর হামলার সাহস পেয়েছে। আমরা প্রত্যাশা করি নাই ফ্যাসিবাদী পতিত শক্তি গোপালগঞ্জে হোক আর যেখানে হোক গণঅভ্যুত্থানের শক্তির উপরে হামলা করার সাহস পাবে। বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে সেই ইস্যুর মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। একই দাবিতে চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফ্যাসিস্ট বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা। নির্বাচন বানচালে চক্রান্তের অংশ হিসেবে গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের। আওয়ামী লীগ এখনো পেশি শক্তির রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে তারা বলেছেন, গণতন্ত্রকে আবারও ভুলুণ্ঠিত করার চক্রান্ত শুরু হয়ে গেছে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি আর অপপ্রচারের প্রতিবাদে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে কৃষক দল। বৃহস্পতিবার দুপুরে কর্মসূচিতে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নির্বাচন পেছানো নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, অপপ্রচার চালিয়ে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো। তারেক রহমানের মতো অবশ্যই নেতাকে এদিন দুপুরে ডিআরইউ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জেএসডির আলোচনায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ এখনো পেশি শক্তির রাজনীতিতেই বিশ্বাস করে। পেশি শক্তির মাধ্যমে রাজনীতি করতে হবে, যেটা গোপালগঞ্জে আমরা দেখেছি। সবাই বলেছে, এত কিছুর পরও তাদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। আগামী দিনে তাদের ফিরে আসার জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। ঐক্যবদ্ধভাবে এই জায়গাটা আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে ছাত্রদল আয়োজিত স্মরণ সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট বিদায় হলেও ষড়যন্ত্র থেমে নেই, কারো পাতা ফাঁদে দলের কেউ যেন পা না দেয় সেই নির্দেশনাও দেন তিনি। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রের উত্তরণটা ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। গভর্নমেন্টটা শুরু হয়েছে যেই আপনার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঠিক হলো লন্ডনে বসে, অর্থাৎ নির্বাচন হতে দেওয়া যাবে না। এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই ফেব্রুয়ারি মাসের যে ঘোষিত সময়, সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে। এদিকে বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকের পরে গণমাধ্যমে এক বিবৃতিতে জানানো হয়, পতিত ফ্যাসিস্টদের সমর্থকরা পরিকল্পিতভাবে এনসিপির উপর হামলা চালানোয় 144 ধারা জারি করতে হয়েছে, যা এই মুহূর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার নীল নকশা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে হামলা স্বৈরাচার উত্থানের অশনি সংকেত বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনেন তিনি। এদিকে জুলাই যোদ্ধাদের উপর হামলা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াত ইসলামী। স্লোগানে মুখর রাজপথ, ব্যানার প্লাকার্ড নিয়ে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত মিছিলে আসেন নেতাকর্মীরা। গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা এবং দেশজুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এই বিক্ষোভ। বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে শেষ হয়। মিছিল পূর্ব বাইতুল মোকাররমের সমাবেশে বক্তব্যে গোপালগঞ্জ প্রসঙ্গ টেনে সরকারের প্রতি ক্ষোভ ঝাড়েন দলটির শীর্ষ নেতারা। সেখানকার স্থানীয় প্রশাসনের নির্লিপ্ততার তদন্ত করে সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। প্রশাসনের দুর্বলতা থাকলে উনি ছাড়বেন না। এক নম্বর দুর্বলতা আপনার ভিতরে, এই স্বরাষ্ট্র মন্ত্রীকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গতকাল গোপালগঞ্জের হামলা একটি অশনি সংকেত। সরকারের গোয়েন্দা সংস্থা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আগে জানাবার পর তারা কি ব্যবস্থা নিয়েছেন, এর দায়িত্ব কার? এর তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম, রংপুর, বরিশাল সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তারা। তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই কোনদিন ভিন্ন মতকে সহ্য করতে পারেনি। নিজেদের ভিতরেও ঐক্য বিনষ্ট করা যাবে না। এটা তৃতীয় পক্ষ আমাদেরকে ফায়দা লুটতেছে। কর্মসূচি থেকে আগামী 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করার দাবি জানান জামায়াত নেতাকর্মীরা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ তৈরির প্রক্রিয়া স্বচ্ছ দৃশ্যমান রাখার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের বৈঠকে এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে ঐকমত্য কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। 5 আগস্টের মধ্যেই জুলাই সনদ তৈরির কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে প্রধান উপদেষ্টাকে জানান কমিশনের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টা বলেছেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা জুলাই সনদের মাধ্যমে প্রতিফলিত হবে।
কাজেই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে এবং মানুষের কাছে দৃশ্যমান থাকতে হবে। রাত 11টার সময় আরও থাকছে। বৈশ্বিক মন্দা স্থবিরতা কাটিয়ে জাহাজ শিল্পে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এবার আরব আমিরাতের প্রতিষ্ঠানে 2টি টাগবোট রপ্তানি করল ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। একমাত্র আইএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া 96টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। এদিকে ভোটে পর্যবেক্ষক হতে হলে এইচএসসি পাস এবং বয়স 21 হতে হবে এমন বিধান রেখে পর্যবেক্ষণ নীতিমালা 2025 জারি করেছে কমিশন। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা এই তথ্য নিশ্চিত করেছে। পর্যবেক্ষণ সংস্থার মধ্যে জানিপপ, সার্ক, মানবাধিকার ফাউন্ডেশনের মতো বিতর্কিত সংস্থাদেরও বাদ দেওয়া হয়েছে। দলীয় বিবেচনায় অনেক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণের যোগ্য না হলেও কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন এসব সংস্থাকে নিবন্ধন দেয়। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য বিতর্কিত স্থানীয় নির্বাচনকে এসব পর্যবেক্ষক সংস্থা ভালো বলে সার্টিফিকেট দিয়েছিল। এদিকে পর্যবেক্ষক সংস্থার নীতিমালা সংশোধন করেছে ইসি। দ্রুতই নতুন পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন দেওয়া হবে। নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণের জন্য 3 দিন পর্যবেক্ষকরা ভোটের মাঠে অবস্থান করতে পারবেন। পর্যবেক্ষকরা হবেন এইচএসসি পাস। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকীর বিপুল অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। গাজীপুরে বিলাসী বাগান বাড়ি, ডুপ্লেক্স ভবন, রাজধানীতে বাড়ি, ফ্ল্যাট সহ দেশ বিদেশে রয়েছে বিপুল সম্পদের ফিরিস্তি। কোটি টাকার অবৈধ সম্পদ এবং 122 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়ায় স্ত্রী, 2 সন্তান সহ তার বিরুদ্ধে 4টি মামলা করা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, বাস্তবে তাদের আরও সম্পদ রয়েছে। তদন্তে দালিলিক প্রমাণ মিললে সেগুলো অন্তর্ভুক্ত হবে। গাজীপুরের বাঙ্গালগাছ এলাকায় রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর বাগান বিলাস নামের বিশাল এই বাগান বাড়ি। একইভাবে গাজীপুরের ফাউকাল এলাকায় ডুপ্লেক্স ভবন সহ বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন তিনি। বিলাসিতার বাগান বাড়ি ছেড়ে রাজধানীর অভিজাত এলাকায় নজর দিলেও মিলবে তারিক সিদ্দিকের ফ্ল্যাটের নানা ফেরিস্তি। বাড়িধারা আবাসিক এলাকায় পার্ক ভ্যালিতে ফ্ল্যাট, বাড়িধারা ডিওএইচএসে 7 তলা বাড়ি। আমি আসার পর থেকে বিল্ডিংটা ফাঁকাই দেখতেছি, এখানে কেউ বসবাস করে না। বাস্তবে তারেক সিদ্দিক পরিবারের কয়েকশো কোটি টাকার সম্পদের তথ্য দুদকে থাকলেও দালালিক নথিতে 62 কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে। একই সঙ্গে 122 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মেলায় স্ত্রী, 2 সন্তান সহ তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। সন্দেহজনক লেনদেন করে পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাপরিচালক জানান, দেশে বিদেশে আরও সম্পদের খোঁজ পেয়েছে দুদক, যেগুলোর দালালিক নথি হাতে পেলে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হবে। তদন্তকালে যদি আরও যে সমস্ত সম্পদ দেশে এবং দেশের বাইরে রয়েছে, যেগুলি এখনও তথ্যাদি, দালালিক প্রমাণাদি অনুসন্ধান দলের নিকট আসেনি, সেগুলি যখন আসবে সেই সম্পদ এর সাথে অন্তর্ভুক্ত হবে এবং এর সাথে যদি আরও কারো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সেই বিষয়টিও বিবেচনা করা হবে। ইতোমধ্যে বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে 800 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে মামলা করা হয় তারিক সিদ্দিক সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চে শুনানি শুরু হয়। এদিন পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে সিনিয়র আইনজীবী SM শাহজাহানকে নিয়োগ দেন আপিল বিভাগ। এদিন রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানি করেন। এর আগে গত 1 জুন হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পান রাষ্ট্রপক্ষ। গেল বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করেন উচ্চ আদালত। 2018 সালে বিচারিক আদালতের রায়ে 19 জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে 2 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। 2018 সালে বিচারিক আদালতের রায়ে 19 জনকে মৃত্যুদণ্ড এবং 11 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। 2018 সালে বিচারিক আদালতের রায়ে 19 জনকে মৃত্যুদণ্ড এবং 11 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
সাবলীতে অস্ত্র ঠেকিয়ে যুবকের মালামাল লুটের ঘটনায় মূল হোতা সহ 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চাপাতি এবং মোটর সাইকেল। শুক্রবার ভোরে শ্যামলী 2 নম্বর রোডে ছাতা মাথায় হেঁটে যাচ্ছিলেন সিমিয়ন ত্রিপুরা। হঠাৎ 3 ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাকে ঘিরে ফেলে। অস্ত্র ঠেকিয়ে ছিনিয়ে নেয় টাকা, ব্যাগ, এমনকি গায়ের জামা আর জুতাও। এই ঘটনায় শনিবার শেরেবাংলা নগর থানায় মামলা করেন ভুক্তভোগী। পরে অভিযান চালিয়ে ছিনতাই চক্রের মূল হোতা কবিরকে গ্রেফতার করে ডিবি। তাকে জিজ্ঞাসাবাদে খোঁজ মেলে এমন একটি চক্রের যারা ছিনতাইয়ের জন্য বাইক আর চাপাতি সরবরাহ করে। পর্যায়ক্রমে গ্রেফতার করা হয় আলামিন ও আসলামকে। মোহাম্মদপুরের জহির এবং কবির একটি গ্রুপ চালাচ্ছে, ছিনতাইকারীদের গ্রুপ, এবং এদের বড় কাজ হচ্ছে তারা মোটরসাইকেল ভাড়া দেয়, তারা হচ্ছে চাপাতি ভাড়া দেয়। এর বিনিময়ে যারা পেশাদার ছিনতাইকারী আছে, ছিনতাইকৃত মালামাল তাদের কাছে বিক্রি করে। পুলিশ জানায় রাজধানীর ছুরি ছিনতাই নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা করছে আইন শৃঙ্খলা বাহিনী। অনেক সময় দেখা যায় যে তারা দিনের বেলা অটো চালাচ্ছে, রাতের বেলায় আবার হচ্ছে ছিনতাই কাজটা ব্যবহার করছে। আমরা শুধুমাত্র কিন্তু এই চক্রটি পাইনি, আমরা এই তদন্তের ক্ষেত্রে এসে কিন্তু আরও 2টি গ্রুপের সন্ধানও পেয়েছি এবং আমরা কিন্তু এই ব্যাপারেও আমরা আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি এবং হচ্ছে সাথে তাদের বিরুদ্ধেও আমরা অভিযানে যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে জানায় ডিবি। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। কখনো আকাশে মেঘের খেলা, কখনো আবার বৃষ্টি। কয়েকদিন ধরে এমনই আবহাওয়া বিরাজ করছে, তবে ভ্যাপসা গরম খুব একটা কমেনি। আবহাওয়াবিদ বলছেন আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও 19 জুলাইয়ের পর হতে পারে ভারী বর্ষণ। ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। এই বুঝি ধরিত্রীকে শান্ত করতে অঝরে নামবে বৃষ্টি। কিছুক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টি নামলেও তা স্থায়ী হয় না। এক পশলা বৃষ্টি হয়ে মেঘ সরে গিয়ে উকি দেয় সূর্য। এ যেন আকাশে মেঘের লুকোচুরি খেলা। এতে বাড়ে তাপমাত্রাও। এমন আবহাওয়ায় একটু ঠান্ডা বাতাসের খোঁজে নগরবাসী চলে যান শহরের কাছে থাকা লেকের ধারে। কেউ করেন বোটিং, তো কেউ করেন কায়াকিং। বৃষ্টি কোনো ঠিক ঠিকানা নাই, তো এখন মেঘলা সময় পাইছি, তা ওয়েদারটাও ভালো। সারাদিন ক্লাস করে দেন এই জায়গাটা একটা রিলিফ পাওয়া যায়। গ্রামে এখন ম্যাক্সিমাম অনেক জায়গায় বর্ষাকাল চলে আসছে, তো দেখা গেছে অনেকে নৌকা নিয়ে অনেক জায়গায় ঘুরতেছে। সো এই ফিলটা আমরা পাচ্ছি না। সো এখানে আসলে দেখা গেছে এই ফিলটা অরিজিনালি পাচ্ছি এখানে। ক্ষণে ক্ষণে বদলায় বাতাসের গতি। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ। খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, সেই সাথে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আগামী 19 তারিখ পর্যন্ত আবহাওয়া এমন থাকলেও পরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানায় আবহাওয়া অফিস। 16 জুলাই সন্ধ্যা 6টায় আবহাওয়ায় আর্দ্রতা 98% রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে 16 জুলাইয়ের তুলনায় 17 জুলাই যদি বৃষ্টির পরিমাণ কমে, তবে আর্দ্রতা কমবে বলে জানান আবহাওয়াবিদ। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। ইসরায়েলের হামলাকে সিরিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারা। হুঁশিয়ারি দিয়ে বলেছেন যুদ্ধকে ভয় পায় না সিরীয়রা। ড্রুজ সম্প্রদায়ের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সিরিয়ার বর্তমান সরকার প্রস্তুত বলেও জানান শারা। এদিকে দেশটিতে বেদুইন ও ড্রুজ সম্প্রদায়ের মধ্যে সংঘাত দ্রুত বন্ধ হবে বলে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাতে এখনো পর্যন্ত 350 জনের বেশি নিহত হয়েছে।